প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালোই আছো। সকলে বাসায় থেকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে সময় একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি, তোমরা যে সময় একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, এই সময় তোমাদের কলেজ ক্যাম্পাসে থাকার কথা, কিন্তু বিশ্ব এই করোনা মহামারীর কারণে তোমরা আজকে ক্লাসে আসতে পারতেছো না। তাই মাননীয় সরকারের নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা অনলাইন ক্লাস পরিচালনা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে না আসলেও আমি আশা রাখি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আমরা যে অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য উপস্থাপন করব সেগুলো দেখবে, পাশাপাশি তোমরা বইয়ের সহযোগিতা নিয়ে তোমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়ে তোমাদের পাঠদান করব, সে বিষয়টির নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। বিষয়টি দুইটি পত্রে বিভক্ত। প্রথম পত্র হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা আর দ্বিতীয় পত্রটি হচ্ছে বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন আজকে আমরা আলোচনা করব প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। কিছুক্ষণ সময় তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব প্রথম পত্রের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন। উৎপাদন অধ্যায়ের প্রথম যে আলোচনাটি তা হচ্ছে উৎপাদনের ধারণা। উৎপাদন কি? আসলে আমরা যদি আলোচনা করি, উৎপাদন ছাড়া এই পৃথিবী অচল। প্রাচীনকালে হয়তো যখন মানুষ বনে জঙ্গলে বাস করত, তখন উৎপাদনের তত গুরুত্ব ছিল না। কিন্তু যখন মানুষ সভ্যতার দিকে চলে আসলো, তখন উৎপাদনের গুরুত্ব অনেক বেড়ে গেল। উৎপাদন ছাড়া মানুষের জীবন পরিচালনা করা প্রায় অসম্ভব। উৎপাদনের শাব্দিক অর্থ বা সমার্থক অর্থ হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা। উৎপাদনের সমার্থক অর্থ হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা। কিন্তু আমরা জানি মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষের সৃষ্টি করার মতো কোনো কিছুর ক্ষমতা নেই। তবে মানুষ কী করতে পারে? মানুষ প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে, তার মেধাকে কাজে লাগিয়ে পণ্যের রূপান্তর করতে পারে মাত্র। যেমন আমাদের ধরি, মানুষ একটি চেয়ার, টেবিল বা খাট বা আসবাবপত্র বানিয়েছে। মানুষ কিভাবে বানিয়েছে? মানুষ কিন্তু এর মূল কি আছে? গাছ। গাছটা কোথা থেকে এসেছে? প্রকৃতি থেকেই এসেছে। তাহলে মানুষের উৎপাদন করার ক্ষমতা মোটেও নেই। মানুষ কী করতে পারে? শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত যে সম্পদ আছে তার আকার আকৃতি পরিবর্তন করতে পারে মাত্র। তাহলে আমরা মনে করি যে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা। যে কথাটি আমি বলতেছি উৎপাদনের ধারণায়, যে উৎপাদন অর্থ মানুষ যা কিছু সৃষ্টি করে বা তৈরি করে এমন কিছুকে উৎপাদন বলা হয়। উৎপাদনের যদি আমরা এরপর আমরা উৎপাদনের সংজ্ঞা আলোচনা করি, উৎপাদনের সংজ্ঞা তাহলে কি? উৎপাদনের সংজ্ঞা হচ্ছে মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। আমি আবার বলছি, উৎপাদনের সংজ্ঞা: মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তাহলে বলতে পারি যে উৎপাদন যে কোনো কিছু থেকে কোনো তৈরি করাকে আমরা উৎপাদন বলতে পারি। যেমন গাছ থেকে কাঠ থেকে আসবাবপত্র, এগুলোকে আমরা উৎপাদন বলতে পারি। তারপর আমরা যদি মনে করো যে আর্কিটেক্ট যেনারা কী করে, ডিজাইন করে দেয়, এটা উৎপাদন কি না? কারণ আর্কিটেক্ট তো উৎপাদন করতে গিয়ে প্রকৃতির কোনো কিছুই ব্যবহার করেনি। তোমাদের মনে এমন প্রশ্ন আসতেই পারে
কিন্তু আর্কিটেক্টের আর্ট করাটাও হচ্ছে উৎপাদন, কারণ তিনি যে কাগজ ব্যবহার করেছেন, যে কাগজটার মধ্যে তিনি আর্টটা করেছেন, সে কাগজটা কিন্তু প্রকৃতি হতে এসেছে। কাগজের মূল উপাদান কি? বাঁশ। এগুলো কোথা থেকে এসেছে? প্রকৃতি হতেই এসেছে। এমনকি তোমরা যদি মনে করো যে বাসায় মা ভাত রান্না করে, চাল থেকে ভাত হয়, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, তাহলে ভাতটা নিশ্চয়ই উৎপাদন। কিন্তু উৎপাদনের সংজ্ঞা তোমরা যদি লক্ষ্য করো যে মায়ের ভাত রান্নাটা উৎপাদন নয়, কারণ মা বাসায় ভাত রান্না করে শুধু আমাদের খাওয়ানোর জন্য, তিনি কি করে না, বিক্রি করার জন্য কিন্তু ভাত রান্না করে না। অর্থাৎ এখানে বিনিময়যোগ্য কোনো বাড়তি উপযোগ পাওয়া যায় না, তাই মায়ের ভাত রান্নাটা মোটেও উৎপাদন নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা উৎপাদনের সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে উৎপাদনের সংজ্ঞা কি? মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকেই উৎপাদন বলে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতা, যে কারণে মানুষ পণ্যটি ক্রয় করে। যদি আমরা বলি যে তুমি একটা খাতা বাজার থেকে কিনে নিয়ে আসছো, কেন? খাতায় তুমি লিখবে, তার প্রয়োজন আছে তোমার, এর জন্য তুমি খাতা কিনে নিয়ে আসছো। খাতাটি লেখার পরে তুমি যদি ফেলে না দাও, খাতাটি লেখার পরে তুমি যদি ফেলে না দিয়ে তুলে রাখো, হয়তো কারো প্রয়োজন আছে সেই খাতাটি ক্রয় করার জন্য। অর্থাৎ যারা ঝুড়িতে করে পুরনো কাগজ কিনতে আসে তাদের তখন উপযোগ দেখা দেয়, তাদের তখন প্রয়োজন দেখা দেয়, তারা তখন তোমার এই পুরনো খাতাগুলো কিনে নিয়ে যায়। তারা খাতা নিয়ে গেলে কী করে? আবার অন্য কারো উপযোগ আছে এই পুরনো কাগজগুলোর মধ্যে, যারা কী করে? ঠোঙা তৈরি করে। বাদাম বিক্রেতা বা এরকম যারা ঠোঙায় বিভিন্ন পণ্য বিক্রি করে, তাদের প্রয়োজন আবার এই পুরনো কাগজটার মধ্যে থাকে, তাই তারা আবার পণ্যটি ক্রয় করে। অর্থাৎ যে কারণে মানুষ কোনো পণ্য ক্রয় করে তাকে উপযোগ বলে। উপযোগের ধারণা আমরা এটাই বলতে পারি যে যে কারণে মানুষ কোনো পণ্য ক্রয় করে তাকে উপযোগ বলে। তাহলে উপযোগের সংজ্ঞাটা আমরা কী দিতে পারি? উপযোগের সংজ্ঞা হচ্ছে কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। উপযোগের সংজ্ঞা কোনো জিনিসের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে, যে কারণে ক্রেতা বিক্রেতাকে অর্থ প্রদানে রাজি থাকে। যে কারণে ক্রেতা বিক্রেতাকে অর্থ প্রদানে রাজি থাকে তাকে উপযোগ বলে। অর্থাৎ একটি পণ্যের মানুষের কতটুকু অভাব পূরণ করতে পারে, একটি পণ্য মানুষের কতটুকু অভাব পূরণ করতে পারে, তাই হচ্ছে ওই পণ্যের উপযোগ। এখন আমরা আলোচনা করব উপযোগের প্রকারভেদ। উপযোগ কত প্রকার ও কী কী? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটু লক্ষ্য করে দেখতে পাবা, আমি লিখে দিয়েছি উপযোগের প্রকারভেদগুলো। এখানে আমি 6টি প্রকার দিয়েছি উপযোগের প্রকারভেদ। উপযোগ হচ্ছে 6 প্রকার। প্রথম হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ কি? কোনো জিনিসের, কোনো বস্তুর আকার আকৃতি বা রূপের পরিবর্তন ঘটার মাধ্যমে, কোনো জিনিসের আকার আকৃতি বা রূপের পরিবর্তন ঘটার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ বলে। রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? কোনো পণ্য তৈরি করা বা উৎপাদন করার মাধ্যমে সৃষ্টি হয়। কোনো পণ্য তৈরি করা বা উৎপাদন করার মাধ্যমে রূপগত উপযোগের সৃষ্টি হয়। 2 নম্বর আমি বলেছি স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কাকে বলে? এক স্থানের উৎপাদিত পণ্য, এক স্থানের উৎপাদিত পণ্য অন্য স্থানে যে বাড়তি উপযোগের সৃষ্টি করে তাকে স্থানগত উপযোগ বলে। যেমন আমরা ধরতে পারি, রাজশাহীতে আম উৎপন্ন হয়, রাজশাহীতে আমের চাহিদা যেরকম, বা সিলেটে আনারস উৎপন্ন হয়, সেখানে চাহিদা যেরকম, সেই পণ্যগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে এসে তার কিন্তু একটা বাড়তি চাহিদার সৃষ্টি হয়, তাকেই বলা হয় স্থানগত উপযোগ। আর পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগের সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগের সৃষ্টি হয়। 3 নম্বরে আমি বলছি সময়গত উপযোগ। সময়গত উপযোগ কাকে বলে? এক সময়ের উৎপাদিত পণ্য, এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে যে বাড়তি উপযোগের সৃষ্টি করে তাকে সময়গত উপযোগ বলে। যেমন আমরা বলতে পারি আলু বছরে একটি সময় মাত্র উৎপন্ন হয়, কিন্তু এর চাহিদা থাকে সারা বছর ধরে। এই এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করার মাধ্যমে অন্য সময়ে যে বাড়তি উপযোগের সৃষ্টি হলো, বাড়তি যে চাহিদার সৃষ্টি হলো, তাকেই বলা হয় সময়গত উপযোগ। আর সংরক্ষণ করার মাধ্যমে বা গুদামজাত করার মাধ্যমে এ ধরনের উপযোগের সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ বলতে তোমার সত্য কথাটা শুনলেই নিশ্চয়ই বুঝতে পারো
যে সত্ত্ব মানে মালিকানা। পণ্যের মালিকানায় পরিবর্তনের ফলে যে ধরনের উপযোগের সৃষ্টি হয় তাকে বলা হয় সত্ত্বগত উপযোগ। এরপর ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্ত্বগত উপযোগের সৃষ্টি হয়। তারপর বলছি আমরা সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ জানতে হলে তোমাদেরকে প্রথমেই সেবা কি এ বিষয়টা জানতে হবে। তোমরা যদি সেবা সম্পর্কে জানো তাহলে জানতে পারবা সেবাগত উপযোগ কি। মানুষের বা গ্রাহকের তৃপ্তি বা অভাব পূরণে সক্ষম এমন কোনো কাজ, সুবিধা, গ্রাহকের অভাব পূরণে সক্ষম এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। তাহলে সেবা কাকে বলে এটাকে জানতে হবে। সেবা কি? গ্রাহকের সন্তুষ্টি পূরণে সক্ষম এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। এখন সেবাগত উপযোগ কাকে বলে? প্রতিটি সৃষ্ট সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা বা গুণ বিদ্যমান থাকে তাকেই সেবাগত উপযোগ বলে। এরপর আছে তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগ বলতে প্রতিটি পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহকদের জানার অধিকার আছে। আর বর্তমান যুগটাই হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। যে কোনো ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে গেলে বিভিন্ন প্রকারের তথ্য আদান প্রদান করতে হয়। পণ্য বা সেবা সম্পর্কে তথ্য জানার যে অধিকার গ্রাহকের রয়েছে তাকে সেবাগত উপযোগ বলে। পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহকদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যমে গ্রাহকদের মাঝে বিভিন্ন তথ্য তুলে ধরার মাধ্যমে যে ধরনের উপযোগের সৃষ্টি হয় তাকে তথ্যগত উপযোগ বলে। আর বিজ্ঞাপন বা যোগাযোগের মাধ্যমে তথ্যগত উপযোগের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আলোচনা করব উৎপাদনের গুরুত্ব। আমি শুরুতেই বলেছি যে উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের যে জীবনযাত্রা, তোমরা যদি একটু চিন্তা করো, উৎপাদন ছাড়া এর কোনো কিছুই সম্ভব নয়। আমরা যে পোশাক পরি আছি, যে বাসায় থাকি, যে আসবাবপত্র ব্যবহার করি, যে যানবাহনে চলাফেরা করি, সকল কিছুই উৎপাদনের অবদান। আসলে উৎপাদন ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না বর্তমান যুগে। তাই উৎপাদনের গুরুত্ব অনেক বেশি। আমি কয়েকটি পয়েন্টের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু লক্ষ্য করবা উৎপাদনের গুরুত্ব। আমি 1 নম্বর বলছি উদ্দেশ্য অর্জন। আমরা যেহেতু ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র, আমাদের প্রধান উদ্দেশ্য হলো ব্যবসায় মুনাফা অর্জন করা। আর যদি উৎপাদিত পণ্য উৎপাদন না হয় তাহলে সে পণ্য ক্রয় বিক্রয় হবে না, মুনাফা অর্জন সম্ভব হবে না। আর ব্যবসায়ের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। এখন মুনাফা অর্জন কিভাবে সম্ভব হবে? পণ্য উৎপাদন করার মাধ্যমে মুনাফা অর্জন সম্ভব হবে, পণ্য উৎপাদনের মাধ্যমে। তাই পণ্য উৎপাদন করা হলে কি হয়? এটা সঠিকভাবে উৎপাদন করা গেলে সঠিকভাবে বিক্রি করা যায়, এতে ব্যবসায়ের সঠিক উদ্দেশ্য সম্পন্ন হয়। 2 নম্বর আমরা এখানে দেখেছি চাহিদা পূরণ। মানুষের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য উৎপাদনের বিকল্প কিছু নেই। পণ্য উৎপাদন হয় বলেই মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করা সম্ভব হয়। পণ্য উৎপাদন হয় বলেই মানুষের চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়। এজন্য উৎপাদনের গুরুত্ব অনেক বেশি। এরপর যদি আমরা দেখি উপযোগ সৃষ্টি, বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি হয় উৎপাদনের মাধ্যমে। উৎপাদন ছাড়া উপযোগ সৃষ্টি করা মোটেও সম্ভব নয়। তাই বিভিন্ন প্রকার উপযোগ সৃষ্টি করা যায় উৎপাদনের মাধ্যমে। 4 নম্বর বলছি আয় বৃদ্ধি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি, মানুষের উৎপাদনের সাথে অনেক লোক নিযুক্ত থাকে। যে কোনো উৎপাদন কার্যক্রমে হয় সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, তখন সে মানুষের ব্যক্তিগতভাবে আয় বৃদ্ধি পায়, কিংবা এটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়, রাষ্ট্রীয় পর্যায়ে থেকে দেশের সকল মানুষের আয় বৃদ্ধি পায়। এভাবে উৎপাদন মানুষের কি করে? আয় বৃদ্ধি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে। উৎপাদন আছে বলে আমরা এত উন্নত জিনিস পড়তে পারতেছি, উন্নত খাবার খেতে পারতেছি, উন্নত পরিবহন সেবা পাচ্ছি, উন্নত টেলিযোগাযোগ সেবা পাচ্ছি। এভাবে আমাদের জীবনযাত্রার মান দিনের পর দিন উন্নত হচ্ছে উৎপাদনের মাধ্যমে। এরপর আমরা দেখি ক্রেতা সন্তুষ্টি। আজ বর্তমান যুগ হচ্ছে উৎপাদনের যুগ। এই উৎপাদনের যুগে মানুষ আর অসন্তোষ থাকে না, কারণ যে ধরনের পণ্য চায়,
যে ধরনের পণ্য চায় সে ধরনের পণ্য সরবরাহের ব্যবস্থা করা হয়। এতে কি হয়, ক্রেতার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। এরপর আছে সামাজিক মর্যাদা বৃদ্ধি। আজ উৎপাদনের কারণেই সমাজের বিভিন্ন স্তরে মানুষের মর্যাদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আর মানুষ কুড়িয়ে ঘরে বাস করে না, এখন আর মানুষ না খেয়ে থাকে না। এটা কিসের কারণে? অবশ্যই উৎপাদনের কারণে। এরপর আছে কি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উৎপাদন যেমন ব্যক্তি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, অথবা একজন ব্যক্তি কী করে কুটির শিল্পের মাধ্যমে নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে, অথবা শিল্পায়নের মাধ্যমে দেশের শিল্পের উন্নয়ন হওয়ার মাধ্যমে এই উৎপাদন কাজে নিয়োজিত থেকে বিভিন্ন ধরনের লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এবার আবার বলছি আমরা শিল্পায়ন। শিল্পায়ন যখন একটি দেশের উন্নত হয়, তার মূলে হয় শিল্প। যে দেশে শিল্প কলকারখানা যত উন্নত হয় সে দেশ তত উন্নত হয়। এটা কিসের মাধ্যমে হয়? উৎপাদনের মাধ্যমে। উৎপাদন বৃদ্ধি করা গেলে মূলত দেশে শিল্পায়ন ঘটে, তাছাড়া শিল্পায়ন সম্ভব নয়। তারপর আমরা বলছি বৈদেশিক মুদ্রা অর্জন। বৈদেশিক মুদ্রা কিভাবে অর্জন হয়? দেশে উৎপাদিত পণ্য যদি বিদেশে রপ্তানি করা যায়, দেশে উৎপাদিত যে কোনো পণ্য যদি বিদেশে রপ্তানি করা যায়, তবে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। এভাবে উৎপাদন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এরপর আলোচনা করি উৎপাদনের আওতা বা পরিধি কী। উৎপাদনের আওতা বা পরিধি কী? আমরা 1 নম্বরে বলেছি উপযোগ সৃষ্টি। উৎপাদন কী করে? বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে। যেখানে উৎপাদনের আওতাভুক্ত এগুলো, যে কোনো ধরনের উপযোগ সৃষ্টি হোক না কেন, তা উৎপাদনের আওতাভুক্ত। যেমন আমরা স্থানগত, সময়গত, রূপগত যে কোনো ধরনের উপযোগে ধরি না কেন, এগুলো উৎপাদনের আওতাভুক্ত। তারপর আছে উপকরণ সংগ্রহ। উৎপাদন করার জন্য কি করতে হয়? উপকরণ সংগ্রহ হয়। যেমন উপকরণের মধ্যে এখানে কাঁচামালও ধরতে পারো, বিভিন্ন ধরনের কাঁচামাল সংগ্রহ করা হয়। এবার মেশিনারিজও হতে পারে, যেগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেগুলো হতে পারে। এগুলোকেও সংগ্রহ করতে হয়, যা উৎপাদনের আওতাভুক্ত। 3 নম্বরে বলেছি আমরা উপকরণসমূহ বণ্টন। উৎপাদন যেমন শুধু কী করে? উপযোগ সৃষ্টি করে, উপকরণগুলো সংগ্রহ করে। এই সংগ্রহকৃত উপকরণগুলো যদি সঠিকভাবে বণ্টন করা না হয়, অর্থাৎ যার যে কাজ, যে শাখায় যে ধরনের পণ্য উৎপাদিত হবে সেখানে যদি সেই ধরনের কাঁচামাল সরবরাহ করা না হয়, সেই ধরনের মেশিনারি সরবরাহ করা না হয়, তাহলে সঠিকভাবে উৎপাদন কার্যক্রম সম্পাদন হবে না। তাই আমরা বলতে পারি যে উপকরণসমূহ সঠিক বণ্টন উৎপাদনের আওতাভুক্ত। এরপর আছে কারখানার অবস্থান। একটি কারখানা কোথায় অবস্থান করবে? কারখানাটি গ্রামে অবস্থান করবে, একটি জেলা পর্যায়ে অবস্থান করবে, নাকি কোনো বড় ধরনের শহরে অবস্থান করবে, তার উপর নির্ভর করে উৎপাদনের যাবতীয় কার্যক্রম। অর্থাৎ উৎপাদন করলেই হবে না, একটি কারখানায় উৎপাদন যে পণ্যগুলো হবে সেখানে যাতায়াত সুবিধা আছে কিনা, সেখানে যোগাযোগের ব্যবস্থা সঠিকভাবে আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে একটি কারখানার অবস্থান নির্ধারণ করতে হয়। তাই কারখানার অবস্থানটাও উৎপাদনের আওতাভুক্ত। এরপর আমরা বলছি কারখানার পরিবেশ। একটি কারখানায় যদি পরিবেশ ভালো না হয়, তাহলে উৎপাদন কার্যক্রম মোটেও সঠিকভাবে সম্পাদন হয় না। কারখানায় যদি যথেষ্ট আলোর ব্যবস্থা না থাকে, বাতাসের ব্যবস্থা না থাকে, তাহলে শ্রমিকরা কাজ করতে পারে না। শ্রমিকরা সহজেই কাজ করতে পারে না, তাদের কাজ করতে সমস্যার সৃষ্টি হয়। তাই কারখানার পরিবেশ যাতে সঠিকভাবে থাকে সে বিষয়ে খেয়াল করা উৎপাদনের আওতাভুক্ত। এবার হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন নিয়ন্ত্রণ করা উৎপাদনের একটি আওতার মধ্যে পড়ে, কারণ যদি উৎপাদন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে অযথা অনেক ধরনের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হবে যেগুলো কোনো কাজে আসবে না, বা বেশিরভাগ উৎপাদিত পণ্য নষ্ট থাকবে, যেগুলো দেখার লোক থাকবে না। তাই উৎপাদন সঠিকভাবে হচ্ছে কি না এ বিষয়গুলো দেখাশোনা করা, এ বিষয়ে নিয়ন্ত্রণ করা উৎপাদনের আওতাভুক্ত। এরপর আমরা বলছি মজুত নিয়ন্ত্রণ। উৎপাদন করতে গেলে, নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে অবশ্যই পণ্যের কাঁচামালের মজুত থাকতে হবে। মজুত সঠিকভাবে আছে কি না এগুলো দেখাশোনা করতে হবে, কারণ যদি পণ্যের মজুত না থাকে, যদি পণ্যের মজুদ না থাকে, অর্থাৎ কাঁচামালের মজুদ না থাকে, তাহলে কী করতে পারবো না? উৎপাদন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা সম্ভব হবে না। তাই মজুদ নিয়ন্ত্রণ করা উৎপাদনের একটি কাজ, উৎপাদনের আওতাভুক্ত। এবার হচ্ছে মান নিয়ন্ত্রণ। সঠিক মানের পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা দেখাশোনা করাকেই মান নিয়ন্ত্রণ বলে। মান নিয়ন্ত্রণ করা হচ্ছে উৎপাদনের আওতাভুক্ত একটি কাজ। এরপর আছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। প্রশিক্ষণ হচ্ছে কারিগরি জ্ঞান, হাতে কলমে শিক্ষা। প্রশিক্ষণ যে কোনো ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া ছাড়া তার কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না। কাজে শ্রমিক কর্মীদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারলে উৎপাদন অবশ্যই বেড়ে যাবে। এটা উৎপাদনের একটি কাজ, উৎপাদনের আওতাভুক্ত বিষয়টি। এরপর আছে গবেষণা ও উন্নয়ন। একটি পণ্য উৎপাদন করার পর যদি
কোনো প্রতিষ্ঠান মনে করে যে পণ্য তো উৎপাদন করছি, এটা পণ্য এখন আমাদের ভালো চলতেছে, চলতেই থাকবে, এমনটি মোটেও ঠিক নয়। কারণ এর পরবর্তীতে কী ধরনের পণ্য নিয়ে আসবে বাজারে, প্রতিষ্ঠানটি এরপর কী ধরনের পণ্য নিয়ে আসবে সে বিষয়ে কী করতে হবে, গবেষণা কার্যক্রম পরিচালনা করতেই হবে এবং উন্নয়ন করতে হবে। পরবর্তীতে নতুন ধরনের নতুন মডেলের পণ্য বাজারে নিয়ে আসতে হবে, তাহলে সেই প্রতিষ্ঠানটি ভালো চলবে। এটাই হচ্ছে উৎপাদনের আওতা বা পরিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা যে বিষয়টি আলোচনা করতে পারি, উৎপাদন কীভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উৎপাদন বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। আমরা এখানে কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। 1 নম্বরে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। উৎপাদন কি করে? আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। একটি মানুষ যে কোনো ধরনের ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের মাধ্যমে বাসায় তাঁতের কাজ, বেতের কাজ ইত্যাদি করে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই বলতে পারি আমরা যে উৎপাদন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। 2 নম্বরে আমরা বলছি বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আজকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে উৎপাদন কাজে কত লোক নিয়োজিত, উৎপাদন কাজে কতগুলো লোক নিয়োজিত, যদি এই লোকগুলো আজকে উৎপাদন কার্যক্রম যদি আমাদের দেশে না থাকতো, এই লোকগুলো অবশ্যই বেকার হয়ে পড়ে থাকতো। তাই দেশে উৎপাদন আসে এবং এই উৎপাদনের সঙ্গে বিভিন্ন শ্রেণীর পেশার লোক জড়িত হয়ে তাদের বেকার সমস্যার সমাধান করতেছে। তাই আমরা বলতে পারি যে উৎপাদনের মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এরপর পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি লক্ষ্য করো বুঝতে পাবা যে উৎপাদনের সরাসরি জড়িত থেকে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আবার অনেক লোক আছে যারা সরাসরি উৎপাদনে জড়িত নয়, কিন্তু উৎপাদনের কারণেই তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কি হবে? তারা কাঁচামাল সরবরাহ করে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। যারা পণ্য মেশিনারি সরবরাহ করে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। যারা পরিবহনের সাথে নিয়োজিত, অর্থাৎ এই পণ্যগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আসা করে, তাদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজেই আমরা বলতে পারি যে উৎপাদনের মাধ্যমে পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এরপর আমরা 4 নম্বরে বলেছি শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশের শিল্প যত বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ তত বৃদ্ধি পাবে। যে দেশ শিল্পে যত উন্নত, সে দেশ তত উন্নত। প্রিয় শিক্ষার্থী, তাই আমরা বলতে পারি যে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশে শিল্প যত উন্নত হয়, তত বেশি হয়, তত অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সেখানে সৃষ্টি হয়। এরপর আছে সরকারি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যারা উৎপাদনের মাধ্যমে যারা কী করে আর্থিকভাবে লাভবান হয় বা অর্থশালী হয়ে ওঠে, তারা সরকারকে বিভিন্ন ধরনের কর প্রদান করে, ট্যাক্স প্রদান করে। এর মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। আর সরকারের যখন রাজস্ব বৃদ্ধি পায়, সরকার নিশ্চয়ই টাকাগুলো বসে বসে নষ্ট করে না। সরকার কী করে? দেশের উন্নয়নমূলক কাজ করে। যে উন্নয়নমূলক কাজের সঙ্গে দেশের বিভিন্ন লোকের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেশের তাহলে আমরা বলতে পারি সরকারি রাজস্ব বৃদ্ধির মাধ্যমেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সরকারের যখন রাজস্ব বৃদ্ধি পায়, সরকার তখন দেশের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে, যে উন্নয়নমূলক কাজের মধ্যে জড়িত থেকে দেশের অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস তোমরা উলিপুর মহারানী স্বর্ণময়ী কলেজ স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে পাবা। তোমরা সবাই দেখবা এবং তোমরা আমার ফেসবুক পেজেও পেতে পারো। শাহিনুর রহমান শাহিন নামে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানেও তোমরা সার্চ দিলে আমার এই ক্লাসটি পেতে পারো। আজকের এই ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারো, অথবা আমার মোবাইল নাম্বার আমি বোর্ডে দিয়ে দিয়েছি। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01721700810। এই নাম্বারে কল করে আমাকে জানাতে পারো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।